আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভাষা আত্তীকরণ এবং ভাষার শিখন। মোটামুটি খুব ভালোভাবেই বুঝতে পারবে আশা করি। দেখো, এই দুটো জিনিস কি, তো আমরা আত্তীকরণ আর শিখন বলতে আমরা একটা জাস্ট সহজ জিনিসের মাধ্যমে যদি আমরা একটু বাস্তব উদাহরণে একটু আমি বোঝানোর চেষ্টা করি। ধরো, তোমার কাছে এক বালতি জল আছে, ঠিক আছে? এক বালতি জল আছে। এবার সেই এক বালতি জলের মধ্যে তুমি কি করলে, সেই এক বালতি জলের মধ্যে একটা গ্লাসকে নিলে এবং সেই গ্লাসটাকে বালতির মধ্যে ফেলে দিলে। জলপূর্ণ বালতির মধ্যে, ভালো করে বোঝো, জলপূর্ণ বালতির মধ্যে গ্লাসটাকে তুমি ফেলে দিলে। তাহলে গ্লাসটা যখন বালতির ভেতরে এরকমভাবে পড়ে থাকবে, বালতির ভেতরে যখন গ্লাসটা পড়ে থাকবে তখন গ্লাসের ভিতরে জল অটোমেটিক ঢুকে যাবে, তাই না? এটা স্বাভাবিক নিয়ম। ঠিক এই জিনিসটা হচ্ছে আত্তীকরণ। আর দ্বিতীয় আর একটা ক্ষেত্রে, ধরো এরকম একটা বালতি আছে, এবার এই জলপূর্ণ বালতির মধ্যে তুমি গ্লাসটাকে ফেলোনি, তুমি গ্লাসের মধ্যে এই বালতিটা কাত করে এই বালতির জল গ্লাসের মধ্যে ভরলে। তো এইটা হচ্ছে শিখন। মানে ব্যাপারটা কি, এই যে গ্লাস হচ্ছে এরকম, শিক্ষার্থীরা এখানে এই গ্লাসের উদাহরণ, ঠিক আছে? মানে দেখো, প্রথম ক্ষেত্রে যখন আমি এই যে গ্লাসটাকে যখন জলপূর্ণ বালতির মধ্যে ফেলে দিলাম, আমার উদ্দেশ্য বা আমার লক্ষ্য হচ্ছে কি গ্লাসের মধ্যে জল ভরা। তো আমি যখন গ্লাসটাকে জলপূর্ণ বালতিতে ফেলে দিলাম তখন গ্লাসের মধ্যে অটোমেটিক জল ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে আত্তীকরণ। অর্থাৎ যখন একটা শিশু জন্মাচ্ছে এবং সে দেখছে, সে জন্মালো কোথায় না, ধরো আমেরিকাতে, তো তার চারপাশে সবাই ইংরেজিতে কথা বলছে। তো ঠিক এই শিশুটা হচ্ছে এই যে গ্লাস, আর তার চারপাশে যে ইংরেজিতে কথা বলছে লোকগুলো, সেটা হচ্ছে এই বালতির জল, ঠিক আছে? তো তার মধ্যে অলরেডি যেমন গ্লাসে জল ঢুকে গেছিলো, ওই শিশুটার মধ্যে ওই ইংরেজি ভাষার দক্ষতা, ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা ঢুকে যাবে অটোমেটিক। এটা হচ্ছে আত্তীকরণ। কোনো রকম চেষ্টা কিন্তু শিশু করেনি যে আমি ইংরেজি শিখবো। অপরদিকে শিখনের ক্ষেত্রে আমরা এই এই উদাহরণটা বলতে পারি, যেখানে বালতি থেকে তুমি জল গ্লাসের মধ্যে ভরেছো নিজের চেষ্টা করে, বালতিটাকে তুলেছো এবং সেখান থেকে জল ঢেলে গ্লাসের মধ্যে ভরেছো। হ্যাঁ, তো এইখানে হচ্ছে শিখন। অর্থাৎ যখন শিশু কোনো একটা ভাষা এরকম নিজে থেকে অটোমেটিক্যালি শিখতে পারছে না, তাকে শেখানোর জন্য বাইরে থেকে চেষ্টা করা হচ্ছে বা সে চেষ্টা করে করে শিখছে। যেমন আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি, স্পোকেন ইংলিশের ক্লাস করছি, গ্রামার বই পড়ছি, তাই না? মানে নিজের চেষ্টায় শিখছি, সেটা হচ্ছে ভাষার শিখন। ঠিক আছে, এইটুকু হচ্ছে মেন এবং বেসিক জিনিস এখানে। আত্তীকরণের ক্ষেত্রে শিশুর কি হচ্ছে না, ভাষাটা সে অটোমেটিক শিখে যাচ্ছে, সে কোনো রকম চেষ্টা করছে না, কোনো রকম চেষ্টা ছাড়াই যে ভাষাটাকে সে শিখতে পারছে, সেটাকে আমরা ভাষার আত্তীকরণ বলছি। আর যখন ওই শিশু চেষ্টা করার মাধ্যমে কোনো ভাষাকে শিখছে, সেটাকে আমরা সেটাকে আমরা কি বলছি, ভাষার শিখন বলছি। এবার এখানে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে মাদার টাং, যেটা আমাদের প্রত্যেকের যে মাতৃভাষা, সেটাকে কিন্তু আমরা আত্তীকরণের মাধ্যমেই অর্জন করি। ঠিক আছে, আত্তীকরণের মাধ্যমেই আমরা মাতৃভাষাকে শিখে থাকি। দেখো, ভাষার আত্তীকরণ হলো একটি স্বাভাবিক এবং অবচেতন প্রক্রিয়া, এইগুলো থেকেই প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে আত্তীকরণ, এটা স্বাভাবিক প্রক্রিয়া মানে কি, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়ে থাকে। এখানে আমরা যদি নোয়াম চমস্কির কথা বলি, চমস্কি বলে একজন লোক ছিলেন, চমস্কি, যিনি তোমরা জানো কিসের ধারণা দিয়েছেন, ল্যাডের ধারণা দিয়েছেন আর ল্যাসের ধারণা দিয়েছেন। ল্যাড আর ল্যাস, এছাড়া ইউজির ধারণা দিয়েছেন, ইউনিভার্সাল গ্রামার। তাই তো। তো এই চমস্কি কি বলেছেন, যে চমস্কি বলেছেন একমাত্র মানব শিশু সেই একমাত্র ভাষা শেখার জন্য উপযুক্ত। মানে এখনো পর্যন্ত এটা পুরোপুরি প্রুভ নয় যে এই যে কুকুরে ধরো ভুক ভুক করছে রাত্রেবেলায়, তো কুকুরের মধ্যে একটা নির্দিষ্ট ভাষা আছে কিনা মানুষের মতো, বা বাঘ সিংহের মধ্যে ভাষা আছে কিনা নাকি নেই, তারা এমনিই ভুক ভুক করে। তো সেই জিনিসটা এখনো 100% প্রুভ হয়নি যে তাদের ভাষা আছে কি নেই। কিন্তু চমস্কি তিনি বলেছেন যে ভাষা একমাত্র মানুষই ব্যবহার করে, নির্দিষ্ট ভাষা, এবং ভাষা শেখার জন্য প্রতিটা মানব শিশু ভাষা শেখার ইচ্ছা বা ভাষা শেখার ক্যাপাবিলিটি নিয়ে জন্মায়, সক্ষমতা নিয়ে জন্মায়। আর এই যে ভাষার আত্তীকরণটা হচ্ছে, সেটা স্বাভাবিকভাবে, সেই প্রথমের উদাহরণটা ভাবো, যখন তুমি একটা কাঁচের গ্লাসকে একটা জল ভর্তি বালতির মধ্যে ফেলে দিলে, স্বাভাবিকভাবেই কিন্তু সেই গ্লাসের মধ্যে কিন্তু জল ঢুকে গেল, তাই না? স্বাভাবিকভাবেই গ্লাসের মধ্যে জল ঢুকে গেল।
তো এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক সেরকমই আত্মীকরণও একটা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ তুমি যে জায়গায় জন্মালে, তুমি আজকে পশ্চিমবঙ্গে জন্মেছো, সেই জন্য তুমি বাংলা ভাষাটাকে শিখতে পারছো। তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরে ধরো বিহারে জন্মাতে, সেখানে গিয়ে তুমি বিহারি ভাষা শিখতে, যেটা হিন্দির মতোই। হ্যাঁ, তুমি অন্য কোনো একটা দেশে জন্মালে সেখানকার একটা ভাষা শিখতে। তো কোন ভাষা শিশু আত্মীকরণ করবে সেটা নির্ভর করে তার চারিপাশের মানুষরা কি ভাষায় কথা বলছে সেটার উপরে। ঠিক আছে, আর এটা অবচেতন প্রক্রিয়া কেন? কারণ শিশু নিজেও জানে না যে সে ভাষাটাকে শিখছে। ঠিক দেখো, ছোটবেলাতে কার্টুন দেখতে না, অগি অ্যান্ড দ্য ককরোচেস দেখছো, ছোটা ভীম দেখছো, এইসব কার্টুনগুলো দেখে দেখে আমরা খুব একটা দেখিনি, মানে এখনকার যে বাচ্চারা তারা দেখছে, ঠিক আছে, ছোটবেলা থেকে। তো এই কার্টুনগুলো দেখে দেখে দেখো তারা যে কখন হিন্দি ভাষাটাকে রপ্ত করে ফেলছে, শিখে ফেলছে, সেটা তারা নিজেরাও কিন্তু জানে না। কিন্তু একটা টাইম আসছে যখন তার মনে হচ্ছে যে কোনো একটা হিন্দি ফিল্ম যখন সে দেখছে, তখন সে সব কথাগুলো বুঝতে পারছে, বা হিন্দি কথা শুনে সে সব কিছু বুঝতে পারছে, তখন সে বুঝতে পারছে তার মধ্যে কিন্তু হিন্দি ভাষার যে জ্ঞান সেটা হয়ে গেছে। তো ঠিক এরকমই হয় যে এই যে বাচ্চা বয়সী শিশুরা 2 বছর 3 বছরের যে বয়স হচ্ছে, তারা যখন ভাষাটা শিখে যাচ্ছে, মাতৃভাষায় কথা বলা, তারা জানে না যে তারা শিখছে, কিন্তু 2-3 বছর বয়সে তারা কিন্তু স্পষ্টভাবে কথা বলতে পারছে এবার। যেখানে দেখো একজন ব্যক্তি, বিশেষ করে শিশু, তার চারপাশের পরিবেশ থেকে ভাষা শিখে নেয়। কোথা থেকে ভাষা শিখছে? পরিবেশ থেকে। তার মা বাবা এবং তাদেরকে যে ভাষা শুনতে শিখবে সেই ভাষায় সে শিখবে। কথা শোনা যাচ্ছে না। স্যার কেটে কেটে আসছে। স্যার কেটে কেটে আসছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ স্যার, কেটে যাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে নাকি কেটে যাচ্ছে বলো তো? শোনা যাচ্ছে এখন হ্যাঁ ক্লিয়ারলি? স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আবার যদি কেটে কেটে যায় হ্যাঁ বলবে। স্যার। হ্যাঁ, কেটে গেলে বলবে। আচ্ছা, তো এই যে জিনিসটা, যে সেই শিশু তার পরিবেশ থেকে কিন্তু ভাষাকে শেখে। হ্যাঁ দেখো, তার এখানে কোনো ব্যাকরণের বই তার কাজে লাগে না আত্মীকরণের ক্ষেত্রে। যে গ্রামারের নিয়ম সেখানে কাজে লাগে না, শিক্ষিকা নিয়ম শেখার দরকার হয় না। শিশু তার মা বাবা, ভাই বোন, পড়শির কাছ থেকে কিন্তু ভাষা অনুকরণ করে করে শেখে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমরা যখন ভাষা আত্মীকরণ করি, তখন আমরা জোর দিই কিসের ওপর? তখন আমরা জোর দিই তার স্পোকেন এবিলিটির উপর। অর্থাৎ আমরা কেবলমাত্র আমাদের মনের ভাবটাকে বোঝাতে চাইলাম। ঠিক আছে, আমরা কেবল মনের ভাবটাকে বোঝাতে চাইলাম। মানে দেখবে বাচ্চারা বা যখন কথা বলে, তখন তারা সমস্ত কিছু গ্রামারের নিয়ম মেনে কিন্তু কথা বলে না। এমনকি বড়রাও আমরা কিন্তু গ্রামারের নিয়ম মেনে কথা বলি না। যেমন ধরো বাংলা ভাষার ক্ষেত্রেই যদি আমরা বলি, যে ধরো আমরা দিদি ভাই এই কথাটা বলি। ঠিক আছে, দিদি ভাই। ঠিক আছে, কোনো একটা ভাই সে তার দিদিকে দিদি ভাই বলে ডাকছে। এবার এই ক্ষেত্রে দেখো, এই কথাটা তো ব্যাকরণগতভাবে ভুল। কারণ একজন সে নিজেই দিদি আবার ভাই দুটোই তো হতে পারে না, হয় দিদি হবে না হয় ভাই হবে। তাই তো, দিদি ভাই কথাটা ভুল। ঠিক একই রকমের দাদা ভাই এই কথাটাও ব্যাকরণগতভাবে ভুল, কারণ একটা ব্যক্তি সে নিজেই দাদা আবার সে নিজেই ভাই একই রকম হতে পারে না, তাই না? তো এই এই জিনিসগুলো আমরা ব্যাকরণগত কিন্তু ভুল করে থাকি এখনো অনেকেই, অনেক জায়গায়। বা আমরা অনেক জায়গায় জল খাবো এটা বলে থাকি, তো জলকে খাওয়া যায় না, জলকে পান করতে হয়। তো এই কথাগুলোও কিন্তু ব্যাকরণগতভাবে ভুল। কিন্তু ভাষা আত্মীকরণের সময় এই ধরনের ভুলগুলোকে আমরা কিন্তু নজর দেব না। অর্থাৎ কেবলমাত্র সে মনের ভাব, সে দিদি ভাই দাদা ভাই বলে কোনো একটা কাউকে ডাকছে, সেই কাজটা শুধু করতে পারছে কিনা সেটার উপরেই এই শিশুর কিন্তু জোর দেওয়া হবে। যে এই শিশু ধরো এনাকে দিদি ভাই বলে ডাকলো, তো সে ডাকছে এবং সেই কাজটুকু তার হচ্ছে কিনা সেইটুকুই শুধু দরকার। তার ব্যাকরণগত কথাটা ভুল না ঠিক সেই সব দিকে আমরা কিন্তু দেখবো না। তো ভাষা আত্মীকরণে আমরা স্পিক পাওয়ারের উপরে জোর দিই। কেবলমাত্র এইটুকু দেখবো যে সেই ব্যক্তি বা সেই শিশু তার মনের ভাবটাকে ভাষার মাধ্যমে বোঝাতে চাইছে কিনা। সে জল চাইছে, সে জলটাকে চাইলো, এবার ব্যাকরণগত ভুল আছে সেই সব দেখবো না আমরা। কিন্তু ভাষা শিখনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাকরণের ভূমিকাকে আগে আনি। গ্রামাটিক্যালি সেই কথাগুলো ঠিক আছে কিনা সেটা ভাষা শিখনের ক্ষেত্রে, মানে মাতৃভাষা বাদে অন্য ভাষাগুলোর ক্ষেত্রে আমরা সেই জিনিসটা করি। দেখো, ধরো একটি শিশু জন্মেছে বাংলা ভাষাভাষী পরিবারে। সে শুনতে পায় তার মা বলছে খাবি, বা বাবা বলছে এদিকে আয়। শিশুটি প্রথমে কিছুই বোঝে না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে যে খাবি মানে খাওয়ার কথা জিজ্ঞেস করছে, আয় মানে কাছে কাছে আসা। দেখবে একদম ছোট্ট বাচ্চারা এরকম প্রথমে প্রথমে কথা কিছু বুঝতে শেখে না, কিন্তু যখন তুমি ধরো একটা তার সামনে, চোখের সামনে একটা আম
আম নিয়ে এলে, তাকে জিজ্ঞেস করছো খাবি, সে হয়তো কথা বলতে পারে না কিন্তু সে হু হু করবে, তাই না, বা হয়তো মাথা নাড়াবে, এরকম একদম বাচ্চা বয়সে, হয়তো 2 বছর বয়স বা 1.5 বছর বয়স, এরকম বাচ্চাগুলো। হ্যাঁ, তো তারা আস্তে আস্তে বুঝতে শিখছে যে খাবি মানে কি, খাওয়ার জন্য বলছে, হ্যাঁ, বা আই মানে সে আসতে বলছে, এই জিনিসগুলো বুঝতে শিখছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে সে এগুলো বুঝতে শিখছে। দেখো কয়েক মাস পর সে নিজেই এবার কথা বলতে শুরু করে, মা খাবো বা আসবো এরকম ভাবে কথাগুলো সে বলতে পারে, কিন্তু ব্যাকরণ না শিখেই মাতৃভাষার আত্মীকরণের ক্ষেত্রে মনে রাখবে, আমরা প্রথমে মাতৃভাষা আত্মীকরণ, এখান থেকে প্রশ্ন আসে, মনে রাখবে আমরা প্রথমে ভাষা শিখি, প্রথমে ভাষা শিখি, ঠিক আছে, পরে ব্যাকরণ শিখি, পরে ব্যাকরণ শিখি। যেমন কি, ধরো কোনো একজন ব্যক্তি, সে ধরো স্কুলে যায়নি কোনো দিন, সে পড়াশুনো করেনি কোনো দিন, বাংলা ব্যাকরণ কী সে জানে না, কিন্তু সে খুব সহজেই কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারছে। হ্যাঁ, ধরো খুব বয়স্ক ব্যক্তি, সে কোনো দিন স্কুল যায়নি, লেখাপড়া করেনি, সে জানে না যে অতীতকাল কি, বর্তমান কি, কাল কি, ভবিষ্যৎকাল কি, বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, অব্যয় কাকে বলে, সেগুলো জানে না, কিন্তু তবুও সুপটুভাবে সে বাংলা ভাষায় কথা বলতে পারে। কেন? কারণ বাংলা তার মাতৃভাষা, সে বাংলাটাকে ভাষা হিসাবে প্রথমে শিখেছে, ব্যাকরণ শিখিনি। এবং আমাদের ক্ষেত্রেও দেখো, আমরা প্রত্যেকে প্রথমে কিন্তু কথা বলতে শিখেছি ছোটবেলায়, তারপরে দেখো ক্লাস 5-এ উঠে তুমি বাংলা ব্যাকরণের বই কিনেছো, তারপরে সেখানে আমরা ব্যাকরণগুলোকে শিখেছি আস্তে আস্তে। তো ভাষা আত্মীকরণের ক্ষেত্রে, মাতৃভাষার ক্ষেত্রে আমরা প্রথমে ভাষা শিখি, পরে ব্যাকরণ শিখি। এভাবে প্রশ্ন দেয় যে মাতৃভাষা আত্মীকরণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য, প্রথমে ভাষা শেখা হয়, প্রথমে ব্যাকরণ শেখা হয়, এরকমভাবে এলোমেলোভাবে অপশনগুলো দেয় মাথা গুলিয়ে দেওয়ার জন্য। তো এইটা সবসময় মনে রাখবে, আমরা প্রথমে ভাষা শিখি এবং পরে ব্যাকরণ শিখি। এরপরে আমরা যদি আসি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, ভাষা শিখনের ক্ষেত্রে, দেখো, তো ভাষা শিখনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সচেতন প্রক্রিয়া, অর্থাৎ তুমি যখন নিজে সচেতন হয়ে কোনো কিছুকে শেখার চেষ্টা করছো, যে হ্যাঁ আমাকে শিখতেই হবে, এই জন্য তুমি ইংরেজি শিখছো। হ্যাঁ, দেখো, ভাষা শিখন হলো একটি সচেতন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া। আনুষ্ঠানিক মানে কি, তুমি স্কুলে যাবে বা হয়তো কোনো ক্লাসে যাবে, সেখানে গিয়ে ভাষাটা শিখবে বা কোনো টিচারের কাছ থেকে শিখবে, এই জন্য মানে তুমি সচেতনভাবে আনুষ্ঠানিকভাবে শিখছো, যেখানে ব্যক্তি নতুন ভাষার নিয়ম, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার শিখে থাকে। আর এটা আনুষ্ঠানিক শিক্ষা, এটা সাধারণত স্কুলে বা ক্লাসে বা কোনো শিক্ষকের সাহায্য ঘটে কোনো একটা জায়গায়। ধরো রাশিয়ান ভাষা শেখানোর জন্য কোনো একটা ইনস্টিটিউশন রয়েছে, চাইনিজ ভাষা শেখানোর জন্য কোনো ইনস্টিটিউশন রয়েছে, যেমন আমাদের শান্তিনিকেতনের মধ্যে রয়েছে, তাই না, চীনা ঘর বলে একটা নির্দিষ্ট হল রয়েছে, এই চীনা ঘর, সেখানে জাপানি এবং চাইনিজ ভাষা শেখানো হয়। তো এটাও একটা আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ছে, যেখানে নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কিছু শিক্ষক শিক্ষিকা তোমাকে নির্দিষ্ট একটা ভাষা শেখাচ্ছেন। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে, ঠিক আছে। উদাহরণ ধরো, তুমি স্কুলে ইংরেজি শিখছো, শিক্ষক তোমাকে শেখালেন আই এম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি, এরকম। তারপর তিনি ব্যাকরণ বোঝালেন যে অ্যাম গোয়িং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আই গোয়িং টু স্কুল, এটা যে কেন ভুল, আই গোয়িং টু এটা কেন ভুল সেটা বোঝালো। আই এম গো এটাও কেন ভুল সেটা বোঝালেন। মানে দেখো, প্রথমে আমরা কিন্তু গ্রামার যখন শিখছি, তখন কিন্তু আমরা গ্রামারের ওপরে কিন্তু জোর দিচ্ছি, ঠিক আছে। আমরা নোট করলাম, অনুশীলন করলাম, পরীক্ষায় লিখে আমরা পাস করলাম, এটা হচ্ছে ভাষা শিখন। অর্থাৎ মেন পার্থক্য এখানেই যে ভাষা আত্মীকরণে আমরা ব্যাকরণ শিখি না, কিন্তু ভাষা শিখনের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাকরণ করি বা ব্যাকরণ শিখি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, ভাষা আত্মীকরণ আর ভাষা শিখনের মধ্যে পার্থক্য কি, তফাৎ কি। তফাৎটা আসলে তোমরা এবার হয়তো নিজেরাই বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু তোমাদের জিজ্ঞেস করি, বলো, কেউ বলতে পারবে তাহলে এতক্ষণ যেটা বুঝলে, যেটুকু বুঝলে, তার মধ্যে কি কি বুঝতে পারলাম, আত্মীকরণ আর শিখনের মধ্যে পার্থক্য কি? 3টে পার্থক্য বলো শুধু, যে কেউ, যার মনে হচ্ছে পারবো মাইক অন করে বলো, 3টে পার্থক্য বলবে শুধু, 3টে না পারো 2টো বলো। স্যার বলবো স্যার। হ্যাঁ বলো নাসরিন। ভাষার আত্তীকরণটা হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া, আর ভাষার শিখনটা হচ্ছে একটা সচেতন প্রক্রিয়া। আর ভাষা আত্তীকরণের ক্ষেত্রে ব্যাকরণের প্রয়োজন নেই, আর ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণের প্রয়োজন আছে। আচ্ছা, খুব ভালো। আর পারবে বা অন্য কেউ, নাসরিন যে দুটো বললো সে দুটো বাদে অন্য কারো মাথায় আর কিছু থাকলে বলবে। আত্মীকরণ আগে ঘটে, তারপরে শিক্ষার্থী বা শিশু ভাষা শিখন হয়। খুব ভালো, মৌসুমা একটা ভালো পয়েন্ট বলেছে। আচ্ছা, আর কি, আর কিছু? মাতৃভাষা মাতৃভাষা কোন পদ্ধতিতে হয়, আত্মীকরণ না শিখন?
আত্মীকরণের মাধ্যমে মাতৃভাষা আত্মীকরণ শেখা হয়। হ্যাঁ, আর তারপরে আত্মীকরণ শিখা হয়। হয়। অন্যান্য ভাষার ক্ষেত্রে আমরা শিখনের মাধ্যমে শিখি। এই তো চারটে পার্থক্য বেরিয়ে গেল। এর ফলে কি হলো, তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না, এগুলো নিজেরাই যখন করতে পারবে। দেখো, তো এবার যদি আমরা একটু পার্থক্যের দিকে আসি, দেখো মাতৃভাষা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশের ভাষা, আর ভাষা শিখনের ক্ষেত্রে আমরা নতুন অন্যান্য ভাষাগুলো শিখি। পরিবেশের ভাষা মানে কি, যে তোমার চারপাশের লোকজন যে ভাষায় কথা বলে সেটাই তোমার মাতৃভাষা, আমারও মাতৃভাষা, সবার তাই, তাই না? তো সেটা আমরা আত্মীকরণের মাধ্যমে শিখি। আর শিখনের ক্ষেত্রে নতুন কোনো ভাষা, যে ভাষায় তোমার প্রতিবেশীরা কথা বলে না, যেমন ধরো ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, তাই না, এইগুলো আমাদের ক্ষেত্রে নতুন ভাষা, আমরা যে সমস্ত জায়গায় বসবাস করছি সেই পরিপ্রেক্ষিতে। তো এইগুলো শেখা সেটা ভাষা শিখনের অন্তর্গত। প্রক্রিয়া কি, এই যে আত্মীকরণ তোমরা যেটা বললে, এটা অবচেতন প্রক্রিয়ার মধ্যে পড়ে। সাবকনসাস, ইংরেজি পেডাগজিতে এই টার্মগুলো তোমাদের কাজে লাগবে। সাবকনসাস প্রসেস, এটা অবচেতন, ঠিক আছে। আর এই যে ভাষা শিখন, সেটা হচ্ছে সচেতন প্রক্রিয়া, কনসাস, অর্থাৎ তুমি ইংরেজি শিখছো, সেটা তুমি বুঝতে পারছো, সেটা হচ্ছে ভাষা শিখন। কিন্তু তুমি ছোটবেলায় কখন বাংলা ভাষায় কথা বলা শিখে গেছো তুমি বুঝতে পারোনি, সেই জন্য ওটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া, ঠিক আছে। সাবকনসাস, কোনো কোনো জায়গায় এটাকে আনকনসাসও বলা হয়ে থাকে, অচেতনের মধ্যেও ফেলে। আচ্ছা, নিয়ম শেখা, দেখো আমরা যখন ভাষা আত্মীকরণ করছি তখন কোনো রকম ব্যাকরণের নিয়ম না জেনেই কিন্তু শিখি, ঠিক আছে। আর আমরা যখন ভাষা শিখছি তখন বিভিন্ন ব্যাকরণগত বিভিন্ন নিয়ম শিখে তারপরে ব্যবহার করি, তাই না? তারপরে দেখো সক্রিয়তা, শিশু সক্রিয়ভাবে চেষ্টা করে না যে হ্যাঁ আমাকে বাংলা ভাষায় কথা বলা শিখতেই হবে। যেমনভাবে ছোটোবেলায় আমরা দেখবে সাইকেল চালানো যেটা শিখেছিলাম, সেটা সক্রিয় চেষ্টার মাধ্যমে, যে আমাকে সাইকেল চালানো শিখতেই হবে, সেই জন্য সাইকেল চালানো শিখেছি। হ্যাঁ, আমরা পড়াশুনো শিখেছি, অ আ ক খ শিখিয়েছেন আমাদের মা বাবা সক্রিয় চেষ্টার মাধ্যমে, তাই না, যে লিখিয়ে লিখিয়ে হাতে হাতে করে। কিন্তু ভাষাটা যেটা, সেটা সক্রিয়ভাবে চেষ্টা না করেই শিশু শিখে যায়, মানে শুনে শুনে কথা বলতে চেষ্টা করে শিখে যায় সে। আর কিন্তু শেখার ক্ষেত্রে আত্মীকরণ বাদ দিয়ে শিখনের ক্ষেত্রে তাকে সক্রিয় চেষ্টা করতে হয়। অর্থাৎ তুমি যদি এখন ভাবো তুমি ইংরেজি শিখবে, তোমাকে চেষ্টা করতে হবে। ইংরেজি তুমি মুভি দেখলে, ইংরেজি কার্টুন দেখলে ফোনের মধ্যে, প্রত্যেকদিন একটা করে ইংরেজি শর্ট ফিল্ম দেখতে পারো, এটা একটা ভালো উপায়, ঠিক আছে। ইউটিউবে সার্চ করবে, ইংলিশ শর্ট ফিল্ম দেখবে, ওই 15-16 মিনিটের শর্ট ফিল্মগুলো দেয় বেশিরভাগই আমাদের যে ভারতীয় উচ্চারণের ক্ষেত্রেই দিয়ে থাকে ইংরাজিগুলো। ইউএসের উচ্চারণগুলো শুনলে একটু বুঝতে অসুবিধা হয় প্রথম প্রথম, ঠিক আছে। তো ওগুলো প্রত্যেকদিন একটা বা দুটো করে দেখতে পারো, ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে ওতে, ঠিক আছে। এছাড়া তুমি কার্টুন দেখলে কার্টুন দেখতে পারো। তো এই সবের মাধ্যমে আমরা ইংরেজিটাকে সহজে কিন্তু আকর্ষকভাবে শিখতে পারি। তো এই সময় তুমি কিন্তু নিজে বুঝতে পারছো যে হ্যাঁ আমি ইংরেজি শিখছি, এখানে তুমি সক্রিয় থাকছো। তো পরিবেশ কি না, স্বাভাবিক বাড়ি বা সমাজের পরিবেশেই আমরা ভাষাকে আত্মীকরণ করে থাকি। আর এই যে শিখনের ক্ষেত্রে আনুষ্ঠানিক পরিবেশের দরকার হয়, স্কুল, ক্লাস, টিচার, বই, এই সমস্ত কিছু দরকার হয়। আর উদ্দেশ্য কি হয়, যে ভাষা আত্মীকরণের মেন উদ্দেশ্য হচ্ছে আমার মনের ভাব অন্যকে বোঝানো বা সমাজে অন্যের সাথে যোগাযোগ করতে পারা, যোগাযোগ স্থাপন আত্মীকরণের মেন উদ্দেশ্য। আর শিখনের ক্ষেত্রে ভাষার গঠন এবং দক্ষতা অর্জন কিন্তু এর মূল উদ্দেশ্য হয়। আশা করি এটুকু বোঝা গেল। তো এবার যদি উদাহরণে যাই আমরা, দেখো আত্মীকরণের উদাহরণ, একটি শিশু বাড়িতে শুনলো পড়তে বসো, সে বুঝলো এর মানে পড়াশোনা শুরু করা। কয়েকদিন পর সে নিজেই বললো মা পড়বো। এটা কোনো নিয়ম না জেনেই সে কিন্তু শিখেছে, যে তার মা বলেছে পড়তে বসো, তার মানে যে বই নিয়ে পড়তে বসা, এইটা সে তাকে কেউ বলে দেয়নি যে মা যখন বলবে পড়তে বসো তখন তুমি এই কাজটা করবে, বই নিয়ে এসে বই খুলবে, এটা কেউ তাকে শিখিয়ে দেয়নি, সে নিজে থেকেই শিখে গেল। কিন্তু শিখনের উদাহরণ কি, দেখো তুমি ক্লাসে লিখলে আই উইল ডিড, মানে আমি পড়বো, শিক্ষক বোঝালেন আই উইল হলো ফিউচার টেন্সের চিহ্ন, তুমি অনুশীলন করে বাক্য বানালে। তো এইভাবে যে গ্রামারের নিয়ম মেনে, টিচারের হেল্প নিয়ে আমরা যখন অন্য ভাষার শব্দ শিখছি, সেটা শিখনের উদাহরণ, খুবই সহজ। এবার দেখো ভাষা শিখন, তো এক লাইনে আমরা যদি দেখি শিখন কি, শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, ঠিক আছে। এটা সারা জীবন ঘটে শিখন। সে একটা কথাতেই আছে না, শেখার কোনো বয়স নেই বা শেষ নেই, তো সেটাকেই মনে রাখবে। শিখন একটা লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তো শিখন একটি সারা জীবনের প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া, নতুন জ্ঞান অর্জন। শিখন কাকে বলে না, যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে শিখন কি না, আচরণের চিরস্থায়ী পরিবর্তনকে শিখন বলা হয়, ঠিক আছে। আচরণের চিরস্থায়ী পরিবর্তন হচ্ছে শিখন। যেমন ধরো তোমার ধরো একটা বাজে অভ্যাস আছে কি, না তুমি দাঁত দিয়ে নখ কাটো বারবার, তো এটা তোমার বাড়ির লোক ধরো মেরে মেরে তোমাকে ছাড়িয়ে দিল এই এই বাজে অভ্যাসটা। তো এইটা হচ্ছে তোমার আচরণের একটা স্থায়ী পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এমন নয় যে দুদিন পরে তুমি আবার সেই অভ্যাসটা আবার পুনরায় করবে, এমন নয়, ঠিক আছে। সেটা সারা জীবনের জন্য তুমি ওই অভ্যাসটাকে ত্যাগ করলে, এটা আমরা বলতে পারি যে শিখন হলো। একটা শিশু যখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে দিতে সে হাঁটতে শিখলো, হাঁটতে শিখলো মানে কি, সে আবার কয়েক মাস পর হাঁটতে ভুলে যাবে এমন নয়। তো এটা হচ্ছে শিখন, যেটা 100% সারা জীবন এবার তার মনে থাকবে, ঠিক আছে। এটা জীবনব্যাপী প্রক্রিয়া। শিখনের বৈশিষ্ট্য কি, এর ফলে আমরা নতুন নতুন আচরণ অর্জন করি।
অভিজ্ঞতার পরিবর্তন হয়, আমরা পরিবেশে অভিযোজন করতে পারি, একে অপরের সাথে মিশতে পারি। ভাষা শিখনের উদাহরণ যেমন ফরাসি ভাষা, ঠিক আছে, বনজুর শেখা, ব্যাকরণ শেখা, এই সমস্ত, ফরাসি ভাষা এটা একটা শব্দ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা শিখনের মধ্যে ফেলি। দেখো, শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নতুন জ্ঞান, দক্ষতা বা আচরণকে অর্জন করি। ভাষা শিখনের ক্ষেত্রে এটি হলো নতুন নিয়ম ও গঠন শেখার প্রক্রিয়া। একজন শিক্ষক হিসাবে আমি চাই তুমি এগুলো ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে। এইভাবে যখন কোনো একটা কেউ পরামর্শ দিচ্ছেন কোনো শিক্ষক শিক্ষিকা, এইভাবের মাধ্যমে শিখনের যে উদ্দেশ্য সেগুলোকে আমরা সহজে শিক্ষার্থীদেরকে বোঝাতে পারি। এরপরে আত্মীকরণ আবার সেই একই জিনিস ঘুরে ফিরে আসবে, যেগুলো প্রথমেই বলে দিয়েছি তোমাদের কিভাবে ঘটে। এটা একটা অবচেতন প্রসেসের মধ্যে দিয়ে ঘটে। শিশু তার মা বাবার কথা শুনে দেখে অনুকরণ করে ভাষা শেখে। এখানে শিশু জানে না যে সে কী শিখছে, সে ব্যবহার করে। হ্যাঁ, সে নিজেও জানে না যে সে কী শিখছে, সে শুধু শব্দ ব্যবহার করে। উদাহরণ, একটি শিশু শুনলো জল খা, সে বুঝলো এটি খাওয়ার কথা। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভাষাগত ভুলগুলো হয়ে থাকে। আমরা বাড়িতেও সেখানে বাড়ির অভিভাবক অভিভাবিকা তারাও শিশুদেরকে এটাই বলে জল খা, জল পান কর, সেটা খুব কমজনই বলা হয়, তাই না, কমজনই বলেন। এর ফলে পরবর্তীকালে সমস্যা হয় একাধিক, ব্যাকরণগত ভুল হয়, বা ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে সেখানে ইট লিখে দেয়, খায় ড্রিঙ্কের জায়গায় ইট লিখে দেয়। তো এই জিনিসগুলো হয়ে থাকে। তো এগুলো ছোটোবেলা থেকে নজর দিলে অনেকটা কমে যায়। বা দেখো, পরে হয়তো সে বললো যে জল দাও, সে ব্যাকরণ জানে না কিন্তু যোগাযোগ করতে পারে। এইভাবে আত্মীকরণ কিন্তু হচ্ছে। আচ্ছা, এরপরে একটু ল্যাড আর ল্যাসের দিকে আসা যাক। এটা একই জিনিস বলে আমি আর বলছি না, এই আত্মীকরণ মোটামুটি বুঝে গেছো। এবার ল্যাড আর ল্যাসের যে ভাষা শেখার রহস্য, সেই জায়গায় আসি। তো ওই যে প্রথমে বললাম, নোয়াম চমস্কি নামক একজন লোক ছিলেন। তিনি এই যে শিশুরা, মানে একমাত্র কেনই মানুষের শিশুরা ভাষা ব্যবহার করতে পারছে, কেন গরু ছাগল গরিলা ওরাংওটাং হাতি এরা কেন ভাষা ব্যবহার করতে পারছে না, এইটার উপরে তিনি গবেষণা করেন। এবং তিনি দেখেন যে মানব শিশুর ব্রেনের মধ্যে অলরেডি একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, যেটা তাকে সাহায্য করে ভাষা শেখার জন্য। কিন্তু অন্যান্য প্রাণীদের মস্তিষ্কে সেই জিনিসটা থাকে না, যে কারণে অন্যান্য প্রাণীরা কিন্তু নির্দিষ্ট কোনো একটি ভাষায় কথা বলতে পারে না, কেবলমাত্র মানুষই একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতে পারে। তো এই যে স্ট্রাকচারটা, এই যে গঠনটা, সেটাকেই তিনি নাম দিলেন ল্যাড, LAD, যার পুরো কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ঠিক আছে। এই পুরো নামটা থেকে 22 সালে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। ল্যাডের পুরো নাম কি, প্রায় বছরই এই প্রশ্নগুলো দেয়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আচ্ছা দেখো, তো এটা, এই যে ল্যাড বা ল্যাস, এই থিওরি কে দিয়েছেন? নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি এই তত্ত্ব দিয়েছেন। দেখো, বিখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি বলেছেন, শিশুর মধ্যে ভাষা শেখার একটি সহজাত ক্ষমতা আছে, ঠিক আছে। তার ধারণা অনুযায়ী কি না, প্রত্যেকটা শিশু ভাষা শেখার ক্ষমতা নিয়েই জন্মায়, ঠিক আছে। যেমন ধরো, মানুষ তো চাইলে উঠতে পারবে না, পাখির মতো হাত নাড়িয়ে উঠতে পারবে না, তার মানে কি আমরা ওড়ার ক্ষমতা নিয়ে জন্মায়নি। কিন্তু একটা পাখি, সে কিন্তু ডানা নিয়েই জন্মেছে, সে ওড়ার ক্ষমতা নিয়েই জন্মেছে। একটু বড় হওয়ার সাথে সাথে যখন ডানা গজায়, ম্যাচিওর হয়, সে উঠতে লাগে। ঠিক সেরকম প্রত্যেকটা মানব শিশু সে ভাষা শেখার ক্ষমতা নিয়েই জন্মেছে, একটু যখন বড় হচ্ছে সে ভাষা শিখে যাচ্ছে, ঠিক আছে। সেখানে তিনি দুটো ধারণা দেন, একটা হচ্ছে ল্যাড আর একটা হচ্ছে ল্যাস। ল্যাড কি, ল্যাডের পুরো কথাটা মনে রাখবে, বানান সমেত। এখানে অ্যাকুইজিশন বানানে একটু গোলমাল করে দেয়, মানে অপশন এতে ধরো দিল SCQUIS, এইখানে আই দুটো আই দিয়ে দিল। অপশন বি এরটা হয়তো একটা আই দিল, টি দুটো দিয়ে দিল, এরকমভাবে মানে এমনভাবে বানানটা তোমাকে দেবে ওই পরীক্ষার রুমের মধ্যে, ওই তাড়াহুড়োতে ঠিক কোথাও না কোথাও দেখবে ভুল হয়ে যাবে। তিন থেকেই দেখে মনে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, কিন্তু ওই সামান্যতম বানানে একটু, কোনোটায় আই একটা বেশি দেবে, কোনোটায় আই একটা কম দেবে, এইভাবে। অর্থাৎ এই যে অ্যাকুইজিশন বানান, সঠিক বানানটা কারো যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু সে কোনো মতেই ঠিক করতে পারবে না। সে জানে যে ল্যাডের পুরো কথা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, কিন্তু এই অ্যাকুইজিশন বানানটা মুখস্থ না থাকলে কোনো মতেই চারটে অপশনের মধ্যে বুঝতে পারবে না যে কোনটা সঠিক। তো বানানটা একটু ভালো করে মুখস্থ করবে। দেখো, এই ল্যাড কি, এটা হচ্ছে মস্তিষ্কের একটি বিশেষ ব্যবস্থা যা ভাষা শেখার জন্য তৈরি করে। চমস্কি বললেন যে প্রতিটা মানুষের বাচ্চা, তারা জন্মায় এই ল্যাডকে নিয়ে, অর্থাৎ তাদের মাথার মধ্যে বিশেষ কিছু কোষ থাকে, বিশেষ কিছু স্ট্রাকচার থাকে, যেটা তাদের সাহায্য করছে ভাষা শেখার জন্য। এরপর আছে ল্যাস। ল্যাস জিনিসটা কি, অর্থাৎ ল্যাস হচ্ছে প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে সে শিখছে। যেমন ধরো, তোমরা এখন এই যে আমি এটা পড়াচ্ছি, তোমরা শিখছো, তাই না, তোমাদের ব্রেনের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, যে কারণে আমি যে কথাগুলো বলছি সেগুলো ধরে নিচ্ছ। এটা হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা তোমাদের ব্রেনে রয়েছে। আর যে প্রসেসের মাধ্যমে শিখছি, অর্থাৎ আমি যে পড়াচ্ছি, এই পড়ানোর যে প্রসেসটা, সেই সিস্টেমটা, প্রসেসটাকে বলা হচ্ছে ল্যাস। অর্থাৎ যে পদ্ধতিতে শিশু ভাষা শিখছে, হয়তো বন্ধুদের সাথে কথা
কথা বলার মাধ্যমে, তুমি ধরো ইংরেজি ভাষা শিখছো কার্টুন দেখার মাধ্যমে, সিনেমা দেখার মাধ্যমে, পাড়া প্রতিবেশীদের সাথে গল্প করার মাধ্যমে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে LAS, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের মধ্যে থাকা বিশেষ ক্ষমতা সেটা হচ্ছে ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু ভাষা শেখে সেই প্রসেসটাকে বা সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ল্যাস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ঠিক আছে, এবার এই দুটোর পরে তিনি আরেকটা জিনিসের ধারণা দেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার বা ইউজি। এটাকে শর্ট ফর্মে অনেক সময় ইউজি লিখে দেয় প্রশ্নের মধ্যে। তো ইউজি কি, দেখো চমস্কির মতে কি তিনি বলছেন যে সব ভাষার যে গ্রামার, সেই গ্রামারের মধ্যে কোথাও না কোথাও একটু মিল রয়েছে। ঠিক আছে, যেমন ধরো ইংরেজিতে সিলেবেলের সাথে বাংলা ভাষার দল বিশ্লেষণ, তাই না? তারপরে ধরো আর কি বলবো, যে সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, টেন্সের সাথে ইংরেজি টেন্সের সাথে বাংলা ব্যাকরণ, যেমন আমাদের ক্রিয়ার কাল রয়েছে, বর্তমান অতীত ভবিষ্যৎ, দেখো প্রত্যেকটা সাবজেক্টের সেই ব্যাকরণটা সেম, এক এক জায়গায় এক এক রকম নাম, শুধু বাংলার ব্যাকরণের সাথে ইংরেজি ব্যাকরণের আভ্যন্তরীণ মিল কিন্তু অনেক বেশি। তো এইটাকেই তিনি বললেন যে যে কোনো ভাষার একটা ইউনিভার্সাল গ্রামার রয়েছে, একটা নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে, এবং মানব শিশু সেই ব্যাকরণটা শেখার সক্ষমতা নিয়েই জন্মায়। ঠিক আছে, চমস্কির মতে দেখো সব ভাষার মধ্যে কিছু সাধারণ নিয়ম থাকে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? বাংলা ভাষার ক্ষেত্রেও তাই কর্তা, আমাদের কর্মক্রিয়া, এরকমভাবে কর্তা কর্মক্রিয়া, এরকমভাবে যেমন ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, বাংলাতে কর্তা কর্মক্রিয়া আছে, এইভাবে সেন্টেন্স গঠনের ক্ষেত্রে একটা মিল আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এই যে দেখো একটি শিশু বললো আমি খাবো, সে জানে না যে এটি সাবজেক্ট, আমি সাবজেক্ট এটা সে জানে না, যে আমি হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট, সেটা জানে না। ভার্ব হচ্ছে খাবো, এটা সে জানে না, কিন্তু মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এই গঠন বেছে নেয়। সেই জন্য দেখবে আস্তে আস্তে যখন বাচ্চারা বড় হচ্ছে, ট্রান্সলেশন যখন শিখছে, তখন তারা এবার ধরে নিতে পারছে যে এইটা আগে বসবে, ওটা পরে বসবে, এরকমভাবে ধরে নিতে পারছে, তার কারণ তারা বাংলা ভাষার গ্রামারটা আগেই তারা রপ্ত করেছে। এরপরে দেখো ভাষা শেখার বেশ কয়েকটি পর্যায় রয়েছে, তার মধ্যে প্রাথমিক পর্যায় যেটা, ভাষা শেখার চারটে মেন ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে এল, তারপরে হচ্ছে এস, তারপর হচ্ছে আর, এবং তারপর হচ্ছে ডাব্লিউ। এল ফর কি, লিসেনিং, অর্থাৎ কানে শুনতে হবে সেই ভাষাটাকে। ধরো তুমি ইংরেজি ভাষা শিখতে চাইছো, তার জন্য ইংরেজি কন্টেন্ট তোমাকে শুনতে হবে। তুমি শর্ট ফিল্ম দেখতে পারো, কার্টুন দেখতে পারো, মুভি দেখতে পারো, যা ইচ্ছা, নিউজ পেপার পড়তে পারো, নিউজ দেখতে পারো। লিসেনিং, কানে শোনা। তারপর হচ্ছে স্পিকিং, এবার তুমি বলার চেষ্টা করবে। ঠিক আছে, বলার চেষ্টা করবে, বলার চেষ্টাও করতে পারো। দেখবে গুগলের একটা অ্যাপ আছে জেমিনি বলে, জেমিনি এআই, তো সেটা ফোনে ডাউনলোড করবে, ওখানে লাইভ কথাবার্তা বলা যায়। ঠিক আছে, একটা এরকম একটা আইকন থাকে, ওটাই টাচ করে তুমি লাইভ কথাবার্তা বলতে পারবে ইংরেজিতে। বা বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে প্লে স্টোরের মধ্যে, সেগুলোকে ডাউনলোড করে বিভিন্ন ফরেনারদের সাথে ইংরেজিতে কথা বলা যায়। মানে সবাই শেখে সেখানে ইংরেজি, হয়তো আফ্রিকার কারোর সাথে কথা বলছো এরকমভাবে। তো যাই হোক, স্পিকিং করতে হবে, অর্থাৎ শোনার পরে ভুলভাল ইংরেজি যেটুকুই হোক, ভাঙাচোরা ইংরেজি, সেটা বলার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে রিডিং, এরপর তুমি পড়তে লাগলে কোনো একটা গল্পের বই ইংরেজিতে পড়ে সেটা মানেটা বুঝতে পারছো কিনা, রিডিং। এবং অবশেষে হয় রাইটিং, এরপর নিজের ভাবনাটাকে লিখতে হয় রাইটিংয়ে। ঠিক আছে, এই LSRW এই চারটেতে যখন তুমি দক্ষ হয়ে যাচ্ছ, তখন তুমি যে কোনো ভাষা, ইংরেজি ভাষা ধরো শিখছিলে, তবে তুমি ইংরেজি ভাষাতে দক্ষ হয়ে গেলে। যখন তুমি শুনে বুঝতে পারছো, ফ্লুয়েন্টলি বলতে পারছো না আটকে, যখন তুমি পড়ে মানে বুঝতে পারছো, এবং তুমি তোমার মনের ভাবটাকে ইংরেজি ভাষায় লিখে প্রকাশ করতে পারছো, আটকে যাচ্ছে না কোনো জায়গায়, তখন তোমার ইংরেজি ভাষা শেখা সম্পন্ন হলো। ঠিক আছে, তো এই চারটে পর্যায়ে। এবার প্রথমেই তো এই পর্যায়ে আসে না, একটা শিশু যখন আস্তে আস্তে আসছে, তার প্রথম যে ফেজ হয় সেটা হচ্ছে কান্না। ঠিক আছে, প্রথম ফেজ হচ্ছে কান্না। দেখো কান্না, জন্মের সময় শিশু কাঁদে, হ্যাঁ কাঁদে, তার যে মনের ভাব সেটাকে প্রকাশ করে। তারপরে হচ্ছে কান্নার পরে আসে কুইং। কুইং অর্থাৎ কু শব্দ, যেটা হয় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত। এই সময় তার ভোকাল অর্গানগুলো, স্বরযন্ত্র যেটা, যে গলার যে অংশগুলো কথা উচ্চারণে সাহায্য করছে, তো সেগুলো ম্যাচিওর হতে থাকে। এই সময় কুই কুই করে এক রকমের শব্দ শিশুরা গলা থেকে করে। এই ফেজটাকে কুইং ফেজ বলা হচ্ছে। সময়সীমাটা মনে রাখবে, 4 থেকে 6 সপ্তাহ। এরপর আসে ব্যাবলিং, অর্থাৎ যখন শিশুর বয়স 4 থেকে 6 মাস হয়, তখন সে ব্যা ব্যা করে একরকম আধো ভাঙা ভাঙা উচ্চারণ করতে থাকে, ব্যা ব্যা করে। এই সময়টাকে ব্যাবলিং ফেজ বলা হয়। ঠিক আছে, যেমন বা বা দা দা এরকমভাবে সে ভাঙা ভাঙা উচ্চারণ করতে থাকে। এরপর আসে মধ্যবর্তী পর্যায়, যেখানে এক শব্দের কথাগুলো বলতে পারে, যেমন মা, দা, বা, কা, এরকম এক শব্দের উচ্চারণগুলো করে থাকে। 2 শব্দের বচন। তারপর 1.5 বছর যখন বড় হয়, তখন এই যে মা আসো, আমি যাব, এরকমভাবে জল দাও, এরকম দুটো শব্দের কথাগুলোকে তারা বলতে পারে। আর 2 বছরের পরবর্তীতে তারা এবার সেন্টেন্স বলতে পারে, আমি খাবো, আমি যাব, হ্যাঁ আমি সেখানে যাব, আমি স্কুলে যাব না, এই ধরনের কথাগুলো বলতে পারে। তারপর
তারপর 5 বছর বয়স থেকে কিন্তু তারা 5 বছর 10 বছরের 5 বছরের একটা শিশু মানে সে ক্লাস 1-এ এবার পড়বে, মানে সে একদম নিখুঁতভাবেই প্রায় বলতে পারে, 10 বছরে আর তার কোনো সমস্যাই হয় না। তো এই ফেজের মাধ্যমে শিশুরা ভাষা শেখে। এই ছিল আমাদের টোটাল আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিং চ্যাপ্টারটা, এটা ছোট চ্যাপ্টার। এবার বলো এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন দেবো তোমাদের গ্রুপের মধ্যে। বলো কারো কোনো সমস্যা আছে, বোঝা গেছে পুরোটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে এতদূর থাক, শেষ করলাম ক্লাসটা এখানে, প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই। আর নেক্সট দিন আমরা বাংলার ক্লাসে পদ করব, গ্রামারের পার্টটা। স্যার বলো। বলছি স্যার, একটু ইংলিশের ম্যাম কি বলবেন না যে গ্রামারটা পেডাগোগিটা যেন একদিনে না করান, মানে গ্রামার আর পেডাগোগি না একদম ভুলে যাচ্ছে। ওটা তো তোমাদেরকেই জিজ্ঞেস করেছিল, তোমরাই তো বলেছো একই সাথে করাতে। না স্যার, মানে গ্রামার একদিন একদিন করে পেডাগোগি একদিন একদিনই একসাথে করাচ্ছে। দুদিন। একসাথে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, একদিন হ্যাঁ স্যার। পেডাগোগি, একদিন ক্লাসে হ্যাঁ স্যার। ঠিক আছে, একদিন গ্রামারটা। আমি ম্যামকে এসএমএস করে দেবো, ঠিক আছে? নেক্সট দিন ক্লাসে তোমরা একবার ম্যামকে বলে দিও, আমি বলে দেবো যে স্টুডেন্ট এটা বলছিল, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, আজকে নিয়ে আর কোনো কারো সমস্যা নেই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। ওকে, আর ইভিএস এর ওটা যারা করেছো স্কোরটা জানিয়ে দিও, যারা যারা জানাওনি। একটু কঠিন আছে সেটটা, কঠিন করেই বানানো, তাই সবারই স্কোরটা কমই আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ওই যে কম স্কোর এলে আমাদের মৌসুমের মতো স্যাড ইমোজি এঁকে এঁকে পাঠিও না খাতায়, ঠিক আছে? কমই আসবে স্কোরটা একটু, এটাই। আচ্ছা চলো শেষ করলাম, হ্যাঁ গুড নাইট। বলো মাসুমা, স্যার, সমৃদ্ধি বলো। স্যার বলছি আমার তো কোশ্চেন এর অ্যান্সার গুলো করা হয়নি, মানে বিভিন্ন করা কারণের হয়নি, জন্য। যাদের করা, একসঙ্গে পাওয়া যাবে যে যতগুলো করিয়েছেন, মানে কোশ্চেন অ্যান্সার পাওয়া যাবে, দিয়েছেন? আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, তুমি পরে আমাকে পার্সোনালি পাঠিও তাহলে। হুম, ঠিক আছে, চলো গুড নাইট, শেষ করলাম। হ্যাঁ স্যার। ওকে স্যার।